আজকের ডেটে মানুষ ব্যাক পেন নিয়ে প্রচন্ড ভুগছে। আপনি এমন কাজ করেন যেখানে আপনার কোমরের উপর বেশি স্ট্রেস পড়ছে। আমি হাঁটতে পারছি না, কিছুক্ষণ হাঁটার পর ব্যথা হচ্ছে, আমি হাঁটু মুড়ে বসতে পারছি না, সিঁড়ি উঠতে নামতে পারছি না। এমন কি কিছু অভ্যাস আছে যেগুলো মেনটেন করলে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা কম? আর্থ্রাইটিস কি এবং কেন হয়? নি জয়েন্ট দুটো হাড় থাকে, একটা ফিমার একটা টিবিয়া। সো ফিমার আর টিবিয়া দুটোরই আর্টিকুলার কার্টিলেজ থাকছে। সো কোনো কারণে যদি আর্টিকুলার কার্টিলেজ হয়ে যায় সেক্ষেত্রে আর্থ্রাইটিস তৈরি হয়। আমরা সবাই ভাবি আর্থ্রাইটিস কোনো পেশেন্টের হওয়া মানেই কিন্তু অপারেশন একমাত্র পথ, তা কিন্তু নয়। বাইক ড্রাইভিংটা কি একটা সিভিয়ার কজ হতে পারে? শোয়ার অভ্যাস, রং পশ্চারে ঘুমানোর জন্য অনেক সময় ব্যাক পেন বা ইত্যাদি হতে পারে। ছোটোবেলায় বাচ্চারা বিভিন্ন রকম পশ্চারে শোয়, তাদের কিন্তু কোমর ব্যথা হয় না। এখনো দু এক জায়গায় পোস্টার দেখি যে লতা পাতা জড়িয়ে চিকিৎসা করা হয়। মানে এগুলো কি অ্যাকচুয়ালি কাজে দেয় না জাস্ট? নমস্কার, আজকে আমাদের যিনি অতিথি সেই ডাক্তারবাবু অর্থোপেডিক সার্জন, অর্থাৎ বুঝতেই পারছেন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা থেকে শুরু করে হাড় ভাঙা যন্ত্রণার মুহূর্তে তিনি ভগবানের মতো আমাদের জীবনে আসেন। তো কিন্তু আজকে আমরা তার থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো, লাইক হাঁটুর ব্যথা কেন হয়, কিভাবে তার সলিউশন হয়, কোমরের ব্যথা যেগুলো নিয়ে সাধারণ মানুষ প্রচণ্ড ভুক্তভোগী, কিংবা হাড় ভেঙে গেলে কিভাবে সঠিক চিকিৎসা হবে সেই বিষয়ে। খুব ইম্পর্টেন্ট পডকাস্ট, আপনাদের জীবনের প্রচুর কাজে লাগবে। তাই প্লিজ দেখুন আজকের অতিথি ডক্টর কুণাল কান্তি পাল। ডাক্তারবাবু, ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ। একজন আপনার মতো ডাক্তার মানুষকে পেলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আজকের ডেটে মানুষ ব্যাক পেন নিয়ে প্রচন্ড ভুগছে। প্রায় কম বেশি 90s কিড যারা রয়েছে তাদের, এবং তার আগের জেনারেশন তো বটে, কিন্তু 90s কিড বেসিক্যালি তাদের কিন্তু ব্যাক পেন একটা বড় সমস্যা। একটু আমাদের বলুন, এক হচ্ছে ব্যাক পেনটা কেন হয়, আর এই ব্যাক পেনটা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আছে কিনা, দু নম্বর কথা হচ্ছে কোন কোন অভ্যাসগুলো ফলো করলে আমরা এই ব্যাক পেনটা সম্মুখীন হবই না। সো আমরা যদি ব্যাক পেন নিয়ে কথা বলি, বেসিক্যালি ব্যাক পেনকে দুটো ব্রড ডিভিশন করা যায়। একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন, একটা হচ্ছে নন মেকানিক্যাল ব্যাক পেন বা ইনফ্ল্যামেটরি ব্যাক পেন। সো আমরা এই যে পশ্চার চেন বা যা কিছু যাই বলি, দিস আর অল রিলেটেড টু মেকানিক্যাল ব্যাক পেন। আচ্ছা, মেকানিক্যাল ব্যাক পেন মানে যে কোনো কারণে, সেটা আপনার পশ্চারজনিত কারণে হতে পারে, বা আপনার ধরুন কোনো আপনি এমন কাজ করেন যেখানে আপনার কোমরের উপর বেশি স্ট্রেস পড়ছে, অথবা আপনি প্রচুর ঝুঁকে কাজ করেন, হতে পারে আপনি এমন কাজ করেন যেটাতে আপনার কোমরে কখনো চোট লেগেছিল। তো দিজ আর অল মেকানিক্যাল ব্যাক পেন। সো এইগুলোর জন্য পশ্চার কারেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। পশ্চার কারেকশন মানে আপনি সামনে ঝুঁকে, আমরা বলি বেশি কাজ করবেন না, বিশেষ করে সামনে ঝুঁকে ভারী জিনিস তোলা, মানে জলের বালতি তোলা থেকে শুরু করে আপনি যে আমরা যারা বয়স্ক মানুষ আসে তাদের বলি, যেমন আপনি সামনে ঝুঁকে ভারী ওজন তুলবেন না। ওনারা কিন্তু এটা ভুলে যান যে বাজারে গিয়ে আমি যখন মাছটা বাছি তখন ঝুঁকে বাছি। রাইট। তো ওই জিনিসটা একটু নজর দিকে রাখতে হবে। বাকি কম বয়সে যেসব ব্যাক পেন হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো ইনফ্ল্যামেটরি ব্যাক পেন। তো আপনি যদি ডাক্তারবাবুর কাছে যান, উনি প্রথমেই আপনাকে যে দেখবেন একটা কোমরের এক্সরে করতে দেন, তার সাথে কিছু ম্যান্ডেটরি টেস্ট দেন, এটা তো ডিসাইড যে আপনার মেকানিক্যাল ব্যাক পেন আছে না ইনফ্ল্যামেটরি ব্যাক পেন আছে। এখন মেকানিক্যাল ব্যাক পেনের জন্য দরকার কিছু ওষুধ, কিছু পেন কিলার দিলেন, কিছু যদি আপনার ব্যাক পেনের সাথে কিছু রেডিয়েটিং পেন থাকে, মানে কোমর থেকে পায়ে বরাবর কোনো দিকে নার্ভের টান আসছে, যেটা পা ঝিনঝিন করছে, পা জ্বালা জ্বালা করছে, সায়াটিকা টাইপের পেন, যদি সেরকম আসে সেক্ষেত্রে আপনার নার্ভের ওষুধ হয়তো খেতে হতে পারে। এবং তার সাথে দেখবেন কিছু ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ, এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে একটু সেক দেওয়া। ঠিক আছে, আমরা গরম সেক দিতে পারি, তার সাথে আমাদের বাজার চলতি প্রচুর জেল পাওয়া যায়, সেগুলো আমরা একটু মালিশ করতে পারি। ইনফ্ল্যামেটরি ব্যাক পেন ইউজুয়ালি দেখা যায় কম বয়সীদের খুব বেশি। ধরুন আপনার, আচ্ছা, আপনি এটা একটু আমাকে বলছেন এই ইনফ্ল্যামেটরি ব্যাক পেনটা কি, মানে এই ইনফ্ল্যামেটরি ব্যাপারটা কি?
যে কোনো ধরুন ব্যথা লাগলেই একটা ইনফ্ল্যামেশন হয়। বেসিক্যালি ইনফ্ল্যামেশন কি সেটা বলাটা খুব মুশকিল। আর যে কোনো জায়গায় চোট লাগলে যে রেসপন্সটা বডিতে হয় সেটা ইনফ্ল্যামেশন। ওকে। ঠিক আছে? তো এই যে ইনফ্ল্যামেশন হলো, এবার এই ইনফ্ল্যামেশন আপনার দুটো কারণে হচ্ছে, আইদার চোট লাগলে অথবা বডির মধ্যে যদি কোনো মেকানিজম থাকে, যে মেকানিজম আপনার অলরেডি বডির মধ্যে নিজের অ্যান্টিজেনের এগেনস্ট ইনফ্ল্যামেশন করছে, মানে বডিতে সেক্ষেত্রে অটো অ্যান্টিজেনের মতো কাজ করে ইনফ্ল্যামেশন করছে, সেটা ইনফ্ল্যামেটরি ব্যাক পেনের মধ্যে পড়ে। যেগুলোর মধ্যে পড়ছে ধরুন আপনার সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, আলসারেটিভ কোলাইটিস, এগুলো সবই অটোইমিউন ডিজিজ যেগুলোতে ব্যাক পেনটা অ্যাসোসিয়েটেড থাকে। এগুলো কম বয়সীতে দেখা যায়। সো যদি কম বয়সী একটি পেশেন্ট আমার কাছে আসে উইথ ব্যাক পেন, সো আমার ফার্স্ট কাজ হচ্ছে সেটা ইনফ্ল্যামেটরি না মেকানিক্যাল সেটা এক্সক্লুড করা। প্রথম তবেই কাজ আমি কেন চিকিৎসা হচ্ছে, করতে পারবো। কেন হ্যাঁ, হচ্ছে? ওষুধ তো দুটো ক্ষেত্রেই এক, কিন্তু যদি ইনফ্ল্যামেটরি ব্যাক পেন থাকে তার জন্য আলাদা কিছু ওষুধ আপনাকে দিতে হবে। এবং যেমন অ্যাংস্পন্ডে যদি আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস ধরা পড়ে, সেক্ষেত্রে আপনার কিছু ডিএমআরডি আছে, যেগুলো ওষুধ আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, সেগুলো হয়তো বেশ কিছুদিন খেতে হতে পারে, কিন্তু তার সাথেও পশ্চার মডিফিকেশন এবং ব্যায়াম এটা খুব জরুরি। প্রচুর ছেলে মেয়ে এখন আইটি প্রফেশনের সাথে যুক্ত আছে। একটা কমন ধারণা জন্মে গেছে যে বসে কাজ করার জন্য হয়তো ব্যাক পেন হচ্ছে, বা চেয়ারটা ঠিক না এর জন্য ব্যাক পেন হচ্ছে। এমন কি কিছু অভ্যাস আছে যেগুলো মেনটেন করলে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা কম? রেগুলার এক্সারসাইজ, প্রতিদিন সকালে উঠে যদি আপনি এক্সারসাইজ করেন, কোমরের কিছু স্পেসিফিক ব্যায়াম আছে, সেগুলো যদি করেন, তাহলে ব্যাক পেন হওয়ার চান্স আমি বলবো অলমোস্ট 75% কমে যায়। লাইক আমরা ছোটবেলায় করেছি না স্কুলে ভুজঙ্গাসন, ঠিক আছে, বা যে কোনো ধরনের স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ, এনি কাইন্ডস অফ হিপ ড্রিল, এগুলোই আপনার স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ, হিপ ড্রিল, এগুলোই যে ব্যাক পেনের জন্য আমরা এক্সারসাইজ সাজেস্ট করে থাকি। ওভারওয়েট কি কখনো কখনো ব্যাক পেন? অবশ্যই ওভারওয়েট একটা ব্যাক পেনের প্রবলেম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওভারওয়েট যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনার পশ্চারাল হাঁটার সময় গেট ডিস্টারবেন্স হয়, সেটা আলটিমেটলি গিয়ে হাঁটু এবং কোমর দুটোর উপরই এফেক্ট ফেলে। হাঁটুর যদি আপনার ব্যথা থাকে, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে যারা কোমর ব্যথা নিয়ে আসেন, অবশ্যই আপনাকে এক্সক্লুড করতে হবে হিপ জয়েন্ট এবং কোমরের হাঁটুতে কোনো সমস্যা আছে কিনা। আমরা জানি না, পেশেন্ট যদি এলো আপনার কাছে কোমরের ব্যথা নিয়ে, আপনি জিজ্ঞাসা করে দেখুন তার হাঁটুটা হয়তো একটু ভাঁজ হয়ে আছে। আপনি সোজা হয়ে আমরা যখন হাঁটি তখন হাঁটু সোজা হয়ে থাকে, যদি হাঁটু আপনার ভাঁজ হয়ে হাঁটেন, তাহলে অলরেডি সেই স্ট্রেসটা কোমরে গিয়ে পড়বে, তাহলে কোমরে ব্যথা বাড়বে। ওকে। সো এটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে। কিন্তু যদি ইয়ং জেনারেশন আপনি দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে ইয়ং জেনারেশন যারা, আপনি আইটির কথা বলছেন, আইটির লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে সবাই এসি ঘরে কাজ করে, তো তাদের ক্ষেত্রে ভিটামিন ডি একটা বড় কারণ, যে ক্ষেত্রে ভিটামিন ডি কমের জন্য ব্যাক পেন হয়। আমরা জিমে যাচ্ছি বা এক্সারসাইজ করছি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাক পেন আছে। এবার এটা একটা সেই লুপের মতো হয়ে গেছে, ব্যাক পেন এক্সারসাইজ করলে ব্যাক পেন কমবে, আবার ব্যাক পেন আছে বলে অনেকে অনেক এক্সারসাইজ করতে পারছে না। তাহলে ব্যাক পেন যদি থাকে, তাহলে কোন কোন এক্সারসাইজগুলো অ্যাভয়েড করে চলা উচিত? ইউজুয়ালি ধরুন জিমের ক্ষেত্রে যে ব্যাক পেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে অসুবিধে করে, সেগুলো ডিস্ক প্রোলাপস। যদি ডিস্ক প্রোলাপস আপনার থাকে, তাহলে আপনার ওজন তোলা একদমই যাবে না। তাতে বাইসেপস আপনি করুন বা শোল্ডার করুন, যদি আপনার ঝুঁকে কোনো কাজ করতে হয়, ঝুঁকে কোনো ওজন তুলতে হয়, সেই জিনিসটা অ্যাভয়েড করাই ভালো। ওকে, গট ইট। বসে করলে একটা তাও ব্যাপার আছে, বাট দাঁড়িয়ে বা পিছনে প্রেশার একদম না। হোয়াট এভার। এখন বহু প্রফেশন রয়েছে যেখানে ধরুন মানুষদের বাইকে প্রচুর যাতায়াত করতে হয়, লাইক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক, বা এখন যে গিগস ওয়ার্কার যারা রয়েছে, যে বিভিন্ন অ্যাপের ডেলিভারি যারা করছেন, বা বাইক ট্যাক্সি যেগুলো হয়েছে, ইভেন আমি যদি বলি যে যারা 4 হুইলার চালাচ্ছেন, ট্যাক্সি বা ড্রাইভার্স অ্যান্ড অল, সেক্ষেত্রে এই বাইক চালানো বা এগুলো কি কখনো ব্যাক পেনকে বাড়িয়ে তোলে? এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি বহু ফুড ডেলিভারি অ্যাপের, এখন তো প্রচুর ছেলেরা রয়েছে, বহু জুনিয়রকে দেখেছি যারা আমাকে এসে বলেছে যে আমার টিপিক্যালি ব্যাক পেন হচ্ছে বা হিপ পেন হচ্ছে, বাট স্টিল আই ক্যান ডু এনিথিং, কি আমাকে সারাদিন ধরে বাইকটা চালিয়ে যেতে হচ্ছে, এবং হয়তো ওর মনে হচ্ছে যে ওটার জন্যই ওর আরো বেড়ে যাচ্ছে। তো এই
বাইক ড্রাইভিংটা কি একটা সিভিয়ার কজ হতে পারে? অবভিয়াসলি বাইক এবং 4 চাকা ফোর হুইলার দুটোই যদি লং জার্নি করেন আপনার, সেক্ষেত্রে কোমরের উপর স্ট্রেস পড়তে বাধ্য। বাইকের কথাই বলি, বাইকে বাইক যেটা বেশি হয়, সম্ভবত, হ্যাঁ, কারণ বাইকের সম্ভাবনা অনেক ব্যাক বেশি, সাপোর্টটা থাকছে না। ব্যাক সাপোর্ট থাকে না প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাসপেনশন সিস্টেম অত ভালো হয় না। একদমই তাই। তো রাস্তার যেরকম আপনার এখন অবস্থা, যদি ভালো রাস্তা না হয়, তো সেক্ষেত্রে আপনার পুরো ডিরেক্ট চাপটা গিয়ে কোমরের উপরই পড়ে। হুম। হুম? এবং আপনি যখন বাইক চালাচ্ছেন, ধরুন একটা দূর একটা সার্টেন ডিস্টেন্স যাচ্ছেন, তো আপনাকে তো কোমরটা সোজা রেখে এগোতে হচ্ছে। সেক্ষেত্রে মাসলটা ওই পরিমাণে স্প্যাজম হয়েই যাচ্ছে। হুম। ব্যথার ওপর আরো ব্যথা হচ্ছে, আরো জার্কিং হচ্ছে। সো ইটস আ ভিসিয়াস সার্কেল, মানে ব্যথা আরো ব্যথা বাড়িয়ে দিচ্ছে। শোয়ার অভ্যাস, অনেকেই বলে যে রং পশ্চারে ঘুমানোর জন্য অনেক সময় ব্যাক পেন বা ইত্যাদি হতে পারে। তো আপনারা ডাক্তার হিসেবে এটা কি বিশ্বাস করেন, বা এটা কতটা এফেক্টিভ অ্যাকচুয়ালি? আর যদি হয়, তাহলে হোয়াট ইজ দ্য রাইট পশ্চার ফর দ্য স্লিপ? আপনি দেখবেন ছোটবেলায় বাচ্চারা বিভিন্ন রকম পশ্চারে শোয়। তাদের কিন্তু কোমর ব্যথা হয় না। হুম। সো যত বয়স বাড়ে মানুষের ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়। তো আপনার যদি বডি সেরকম ফ্লেক্সিবল থাকে, আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, তাহলে পশ্চারটা খুব একটা আপনার জন্য ব্যথা হওয়ার জন্য ইম্পর্টেন্ট নয়। কিন্তু যদি আপনার সেই ফ্লেক্সিবিলিটি না থাকে, হুম। তাহলে ডান দিক বা বাঁ দিক কাত হয়ে শোয়াটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, অর্থাৎ চিত হয়ে শুলে অসুবিধা? অসুবিধা বলবো না, কিন্তু দিস আর রেকমেন্ডেড পজিশন, যে সাইড হয়ে শোয়াটা। কিন্তু ঘুমের ঘোরে তো পশ্চার চেঞ্জ হয়েই যায় অনেকের। হ্যাঁ, হয় না তা নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে, আমি ওটাই বললাম যে আপনার ফ্লেক্সিবিলিটিটা ঠিক রাখলে আপনি উপরে শুলে কোনো অসুবিধা নেই। ওকে। এই এই সমস্যাটা কি করে হয়? অনেকে আছে দেখেছি যে ধরুন বসে আছে, জাস্ট দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার একটা সিভিয়ার পেন হচ্ছে, আবার 15, 20, 30 সেকেন্ড বাদে সে নর্মাল সাধারণভাবে হেঁটে এগোতে পারছে। আবার দাঁড়ালো, এসে যখন বসছে ওই এক্সাক্ট বসার টাইমে তার কোমরে অদ্ভুতভাবে, মানে পশ্চার যতবার চেঞ্জ করছে ততবার ব্যথা হচ্ছে। সেইটা কারণ কি? এটা আপনাকে ডায়াগনস্টিক বা ডিস্টিংগুইশ করতে হবে বিটুইন হিপ পেন অ্যান্ড ব্যাক পেনের মধ্যে। ওকে। ওকে। কারণ আপনি যে বলছেন উঠে দাঁড়াতে গেলে ব্যথা হচ্ছে, সেই ব্যথার অরিজিনটা কোথা থেকে সেটা আপনাকে তখন টেস্ট করে দেখতে হবে। মানে আপনি ধরুন বসে আছেন, তখন একটা পজিশনে আছেন। এবার আপনি যখন উঠে দাঁড়ালেন, তার তো হিপ জয়েন্টের পজিশনও চেঞ্জ হচ্ছে এবং যে স্পাইনের পজিশনও চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে ডিস্টিংগুইশ করতে হবে ব্যথাটা কোথা থেকে আসছে, ফ্রম হিপ না ফ্রম স্পাইন। ওকে। এবার আপনি আমাকে একটা কথা বলুন, যে ফ্র্যাকচার যখন হয়, একটা তো হচ্ছে অসম্ভব যন্ত্রণার একটা বিষয় থাকে, 2 হচ্ছে যে কখন অপারেশন করাবো না সেটা হয়, 3 হচ্ছে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে ফ্র্যাকচার বা চিড় ধরে গেছে সো কল্ড, সেটা প্রথম 2-3 দিন হয়তো ইগনোর করে গেল, ব্যথা সহ্য করে গেল, পেন কিলার খেয়ে কাটিয়ে দিল। সো প্রথমত হচ্ছে মানে চোট লাগলে ফ্র্যাকচারের ডায়াগনোসিস এবং তার চিকিৎসা আপনারা কিভাবে করেন এটা? বাড়িতে যদি ধরুন আপনার একটা চোট লাগলো, হুম। তো আপনি প্রথমে দেখে আপনি শিওর নন। যদি আপনার দেখে মনে হচ্ছে হাতটা ভেঙে গেছে, মানে ধরুন আপনার হাতে চোট লেগেছে, হাতটা ভেঙে লটপট করছে। তো আপনি ডেফিনিট একদম ওতে ভাঙা আছে। কিন্তু যদি ধরুন এমন অনেক সময় হয় যেটা অল্প চোট লেগেছে, আমি ৫-৭ দিন ধরে পেশেন্ট বাড়িতেই আছে। ভাবছে যে আরে কিছু হয়নি। আ ব্যথা হচ্ছে। আমরা ব্যথার ওষুধ দোকান থেকে ওভার দ্য কাউন্টার কিনে খাচ্ছি। কিন্তু কমছে না। সেই ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকচার হওয়ার চান্স খুব বেশি। তো ইউজুয়ালি আপনি দেখবেন শরীর তো একটা রিপারেটিভ মেকানিজমে চলে। তো আপনার যদি চোট লাগে, আপনি ধরুন অল্প চোট লেগেছে, হাড়ের মধ্যে ডিরেক্ট চোট লেগেছে, অল্প চোট যদি ৩-৪ দিন ৫ দিন ব্যথার ওষুধ খেয়ে, বরফ লাগিয়ে যদি আপনার না কমে, তাহলে এটা এক্স-রে করে ডাক্তার দেখিয়ে নেওয়াটা খুব জরুরি। কখন অপারেশন দরকার হয় ফ্র্যাকচারে? ফ্র্যাকচারে সব ক্ষেত্রে অপারেশন দরকার হয় না। যদি ডিসপ্লেসড হয়, যদি আপনার এমন ফ্র্যাকচার আছে যেটা ইন্ট্রা-আর্টিকুলার ফ্র্যাকচার, অথবা যদি আপনার সেটা কোনো নিউরোভাস্কুলার ইনজুরি করার চান্স আছে, সেক্ষেত্রেই ফ্র্যাকচারের অপারেশন দরকার হয়। আচ্ছা, মানে হাড় মানে ডিসপ্লেস হয়ে গেলে তখন করতেই হবে। তখন করতে হবে। রড বসিয়ে। রড বসিয়ে হোক, আমার প্লেট যেমন বসিয়ে বাইক হোক। অ্যাক্সিডেন্টে হাতে হয়েছিল, রাইট? তো বেসিক্যালি আমরা ফ্র্যাকচার যখন আমরা দেখি, যেকোনো ফ্র্যাকচার, তখন আমাদের যে আমরা অপারেশন করব কি করব না, সেটা ৩ টে মেকানিজমের উপর ডিপেন্ড করে। যেকোনো একটা বোনের জন্য লেংথ, অ্যাক্সিস অ্যান্ড রোটেশন, এই ৩ টে ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যদি লেংথ দেখেন যে না এইটা ভাঙা আছে কিন্তু লেংথ মেইনটেইন আছে
এর অ্যাক্সিস মেনটেন আছে আর রোটেশন মেনটেন আছে, তাহলে আপনি সেটা কনজারভেটিভলি ট্রিটমেন্ট করতে পারেন। যদি দেখা যায় লেংথ, অ্যাক্সিস, রোটেশন এর মধ্যে একটাও ঠিক নেই বা একটা দুটো ঠিক নেই, সেক্ষেত্রে আপনি অপারেশনের দিকে ঝুঁকতে হবে। মাস্ট। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, আমরা হুগলি জেলার মানুষ, এখানে মাঝে মাঝে শুনতাম বা এখনো দু একটা জায়গায় পোস্টার দেখি, এই ল্যাম্প পোস্টে বাঁধা থাকে যে লতা পাতা জড়িয়ে চিকিৎসা করা হয়। মানে এগুলো কি অ্যাকচুয়ালি কাজে দেয় না জাস্ট আই ওয়াশ? দেখুন, অপারেশন তো আজ থেকে কত 50 বছর, 100 বছর, তার বেশি তো আসেনি। তার আগেও তো মানুষের হাত ভাঙতো, হুম। চিকিৎসা তো এইভাবেই হতো। আমি আপনাকে ওই জন্যই বলছিলাম যে কোনো অপারেশনের মানে মডার্ন অর্থোপেডিক সায়েন্স বিশ্বাস করে লেংথ, অ্যাক্সিস, রোটেশন যদি একটা হাড়ের ঠিক থাকে, তাহলে আপনি আবার আগের মতো হয়ে যাবেন। এই যে লতা পাতা বেঁধে চিকিৎসা হয়, হুম। এটাতে বেশিরভাগ ক্ষেত্রেই এই 3টে জিনিস মেনটেন থাকে না। সো আপনার হাড় জুড়ে যাবে, কারণ আপনার শরীরে যখন হাড় ভাঙে, শরীরের যে রেসপন্স থাকে সেটা হাড় জোড়ানোর জন্যই থাকে, কিন্তু অটোমেটিক্যালি। কিন্তু কিভাবে জুড়বে, বাঁকা জুড়বে না টেরা জুড়বে, ঘুরে জুড়বে, সেটা আপনার হাতে নেই এই ওকে। লতা পাতার মাধ্যমে। মানে ফলত আগের পরিস্থিতিতে নাও ফিরে যেতে পারে। একদম। আপনি হয়তো মানে হাড়টা জুড়ে লতা পাতা জড়ানোয় তো কোনো লাভ হয় না, ওটা না, তো শুধু জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য প্রোটেক্ট হয়তো কাজে করার জন্য লাগতে ওটা পারে। এমনভাবে একটা জায়গায় বেঁধে রাখা হয় সো দ্যাট আপনার ওই জিনিসটা নড়লো না। হুম। এবার হচ্ছে একটা সমস্যা হচ্ছে স্পাইনাল কর্ড। প্রচুর মানুষের স্পাইনাল কর্ড মানে নর্মাল স্পাইনাল কর্ডের পশ্চার চেঞ্জ হয়ে গেছে, বেঁকে গেছে, এই হয়ে গেছে। এই স্পাইনাল কর্ডের সমস্যা নিয়ে কত মানুষ আপনার কাছে আছে, বা কি কি সমস্যা হয়? আপার ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন ইত্যাদি ইত্যাদি, বা ডিস্কে প্রবলেম হয়েছে কিছু একটা। তো আমরা যদি ব্যাক পেন হিসাবে ধরি, সো ব্যাক অ্যাকচুয়ালি আপার ব্যাক, মিডল ব্যাক, লোয়ার ব্যাক, হুম। 3টে পার্ট আছে। সো আপার ব্যাক পেন ইউজুয়ালি দেখা যায় যাদের ক্ষেত্রে ভিটামিন ডি কম, মানে হাড় যদি আপনার নরম হয়, ইউজুয়ালি ডরসাল রিজিয়ানে, ডরসাল ভার্টাইবাল রিজিয়ানে, মানে ঘাড়ের জাস্ট নিচের দিকে আপনার ভালো রকম পেন হয়। তো দেখা যায় তাতে যদি আপনি বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখবেন যেসব মানুষের বেঁকে গেছেন, সিদ্ধারা বেঁকে গেছে বলে, হুম। তো ওগুলোর ক্ষেত্রে দেখা যায় কাইফোসিস হয়ে যায়। তো ওটা একটা কারণ যেখানে আপনার আপার ভার্টাইবাল পেন হয়। হুম। মিড ভার্টাইবাল পেন অলওয়েজ কিন্তু কনসার্নিং, অলওয়েজ, ওকে। বিকজ মিড ভার্টিব্রাল পেন ইউজুয়ালি দুটো কারণেই দেখা যায়। ইউজুয়ালি আইদার আপনার কোনো ইনফেকশন আছে, অথবা কোনো ইনফ্ল্যামেশন আছে, অথবা কোনো ফ্র্যাকচার আছে। আদারওয়াইজ মিড ব্যাক পেন হয় না। লোয়ার ব্যাক পেন কিন্তু ভীষণ কমন। আমরা আশেপাশে ভেরি ভেরি কমন। হ্যাঁ, আবার নিজেরই আছে। আমরা আশেপাশে যাদের দেখি তাদের 95% লো ব্যাক পেন হয়। অ্যান্ড এই লো ব্যাক পেনের আমি প্রথমেই যেমন বলছিলাম যে এটা ইনফ্ল্যামেটরি যদি না হয়, যদি মেকানিক্যাল ব্যাক পেন হয়, তাহলে আপনার কিছুটা পশ্চারাল কারেকশন করলে এগুলো অনেকটা কমে যায়। ধরুন আপনার ডিস্ক প্রোল্যাপস এর একটা মেজর কজ। ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে আগেকার দিনে ট্র্যাকশন দিয়ে চিকিৎসা হতো ওষুধের সাথে সাথে। এখন এগুলোর জন্য পেন স্পেশালিস্টরা ইনজেকশন দেন, হুম। তাতেও আপনার এই র্যাডিকুলোপ্যাথিকটা অনেকটা রিলিভ হয়। অপারেশনটা এখন অনেক পরে, যদি খুব অসুবিধা হয় সেক্ষেত্রেই অপারেশনের দিকে যেতে হয়। আদারওয়াইজ 97% ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন কিন্তু ওষুধ আর ব্যায়ামেই সেরে যায়। ব্যায়ামে সেরে যায়। ইভেন সুইমিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ ফর ব্যাক পেন। খুব ভালো exercise। আর একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে কোনটা বেশি ক্রিটিক্যাল, মানে মেকানিক্যাল ব্যাক পেন না ইনফ্ল্যামেটরি ব্যাক পেন? আমার মতে ইনফ্ল্যামেটরি ব্যাক পেন আপনাকে সারা জীবন ভুগিয়ে যাবে। ওকে। ওকে, কারণ হচ্ছে এটা আপনার এমন একটা ডিজিজ প্রসেস যেটা আপনার কোমরে সারাক্ষণ ব্যথা দিতেই থাকবে, ব্যথা দিতেই থাকবে। আপনি যতই ওষুধ খান তা সত্ত্বেও কিছুটা ব্যথা হবেই, এবং তার জন্য ব্যায়ামটা ভীষণ জরুরি। আমরা বেশিরভাগ করি কি, ওষুধ খেলাম, ব্যথা কমে গেল, আর আমরা সবার আগে যেটা করি ব্যায়ামটা বন্ধ করে দিই, ওষুধটা কিন্তু খাই। তো এই জিনিসটি করলে ইনফ্ল্যামেটরি ব্যাক পেন কখনোই সারবে না। আপনি যদি দেখেন এই মেকানিক্যাল ব্যাক পেন কিন্তু ওষুধ না হলে অপারেশন কিছু না দিয়ে সারানো যাবে, কিন্তু ইনফ্ল্যামেটরি ব্যাক পেন বেশি কনসার্নিং, কারণ এটা আপনার সারা জীবন না ওষুধে সারবে না আপনার কোনো থেকে অপারেশন যাবে। লাগবে, কিন্তু ভুগিয়ে যাবে কিছু কিছু ছায়া করে। সঙ্গী। আচ্ছা, একটা কথা সেটা হচ্ছে যে আমি ব্যাক পেনের সাথে আর একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে যায় যে হিপ পেন, মানে অনেকে বুঝতে পারে না কোনটা আমার হিপ পেন হচ্ছে কোনটা ব্যাক পেন হচ্ছে। এই ডিস্টিংগুইশটা কি করে করবে? মানে
তো বেসিক্যালি পেশেন্ট যখন আমাদের কাছে এসে বলেন যে আমার এইখানে পেন হচ্ছে, তো সাইট একটা ভীষণ বড় ব্যাপার যে আমি ডিস্টিংগুইশটা করব। সেকেন্ড থিং, ইউজুয়ালি ব্যাক পেনের সাথে আপনার র্যাডিকুলোপ্যাথিক পেন থাকে ইউজুয়ালি। ওকে, র্যাডিকুলোপ্যাথিক পেন বলতে? পেন মানে আমরা যেটা সায়াটিকা বলি, রাইট, মানে মানে পায়ের কোমর পিছনটা, থেকে, হ্যাঁ, পায়ের পিছন বরাবর একটা জ্বালা জ্বালা বা অবশ ভাব অবশ কিছু হয়ে যাওয়া, কিছু হ্যাঁ। আসছে। কিন্তু ইউজুয়ালি হিপ পেন গুলো আমাদের কি হয়, হাঁটা চলা করতে গেলে অথবা পা ঘোরাতে গেলে, যেটা আমরা বাবু হয়ে বসতে পারি বা নিচে আমরা যেটা স্কোয়াট করে বসতে পারি, সেগুলোতে সমস্যা হচ্ছে। সো কোমর ব্যথা এবং হিপ জয়েন্টের ব্যথা দুটো কিন্তু এভাবেই আলাদা করা যায়। এরপর আরেকটা সমস্যা আসে, সেটা হচ্ছে যেটা নিয়ে একটু একটু কথা হচ্ছিল, যে অস্টিওপোরোসিস। তো এইটা কেন হয়? তো অস্টিওপোরোসিস মানে হচ্ছে, আগে বলি অস্টিওপোরোসিসটা কি। রাইট রাইট রাইট। অস্টিওপোরোসিস হচ্ছে আমাদের, আপনি যদি WHO ডেফিনিশন দেখেন, তাহলে অস্টিওপোরোসিস হচ্ছে আপনার যদি বোন মিনারেল ডেন্সিটি কমে যায় লেস দ্যান -2.5, এবং আপনার বনি যে আর্কিটেকচার আছে সেই প্যাটার্নটা অনেক পাতলা হয়ে যায়, সেটাই অস্টিওপোরোসিস। তো কি হয়, অস্টিওপোরোসিস তাদেরই বেশি দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে মোস্টলি আপনি পোস্ট মেনোপজাল ওমেনদের, একটা টার্মই আছে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। তো দেখা যায় অলমোস্ট 70% পেশেন্ট, ফিমেল পেশেন্ট, পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসের কারণে ফ্র্যাকচার হয়, ওকে, হাড় নরম হয়ে নরম যাচ্ছে। হয়ে যাবে বলে। এর সাথে আপনি যদি আপনি আপনার লাইফস্টাইল সেডেন্টারি হয়, আপনার যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, আপনি যদি ক্রনিক লং টার্ম স্টেরয়েড নিয়ে থাকেন, আপনার যদি কিছু কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ থাকে, যদি আপনার স্মোকিং বা অ্যালকোহলের হিস্ট্রি থাকে, এগুলো সবই অস্টিওপোরোসিসের প্রিডিসপোজিং ফ্যাক্টর। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকেও কি হতে পারে? ভিটামিন ডি আর ক্যালসিয়াম হচ্ছে মানে একে অপরের ভাই। তো এই দুজন না থাকলে আপনার একটা হাড়ের গ্রোথ হবে না। এবার আপনি ভিটামিন আর ক্যালসিয়াম পরিপূরক বা ভাই ভাই বলছিলেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সাথে সাথে তাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিও তো একটা কারণ যে আমাদের হাড় নরম হয়ে যাওয়া বা সহজে ফ্র্যাকচার হওয়ার জন্য। এইটা কি করে হয়? আমরা যদি হিস্টোলজি দেখি একটা বোনের, তো আমরা দেখবো ওখানে বেসিক্যালি তিনটে আপনি সেল খুঁজে পাবেন। একটা হচ্ছে অস্টিওসাইট, একটা অস্টিওব্লাস্ট, একটা অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্টের কাজ হচ্ছে নতুন হাড়ের সেলটাকে তৈরি করা। অস্টিওসাইট সেটাকে ম্যাচিওর করে, সেটাকে মিনারালাইজেশন করলো, অস্টিওক্লাস্ট সেটাকে অ্যাবজর্ব করলো। এবার আপনি বলবেন শরীরে অস্টিওক্লাস্টটা কেন আছে? অস্টিওক্লাস্টের কাজ হচ্ছে রিমডেলিং এ হেল্প করে। মানে আমাদের যেমন নিজেদের একটা বয়স বাড়ে, বয়সের সাথে সাথে পুরো শরীর আস্তে আস্তে খারাপ হয়, সেরকম হাড়ও তাই। হাড়ে কি হচ্ছে, নতুন অস্টিওসাইট তৈরি হচ্ছে, সেটা একটা নির্দিষ্ট টাইম পরে তার লাইফ শেষ হয়ে যাচ্ছে, অস্টিওক্লাস্ট সেটাকে খেয়ে নিচ্ছে, আবার নতুন অস্টিওসাইট যেখানে তৈরি করতে পারে। ঠিক আছে? সো ক্যালসিয়াম ডিপোজিশন, এই যে অস্টিওব্লাস্ট যে নতুন হাড়ের সেলটা তৈরি করছে, তো সেখানে ক্যালসিয়াম আর ভিটামিন ডি যতক্ষণ না বসছে, সেটা একটা পরিপূর্ণ হাড়ের সেল তৈরি হচ্ছে না। তো যদি আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, তাহলে আপনার যে স্ট্রাকচার সেখানেই আপনার নরম থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার হাড়ও নরম তৈরি হচ্ছে। তার জন্য কি হচ্ছে, আপনার অস্টিওপোরোসিস হতে পারে। ইভেন ইয়ং ছেলেদের আপনি দেখবেন খুব কম বয়সে দেখা যায় ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আমরা বলি রিকেটস। রিকেটসেও একই জিনিস দেখা যায়, যে হাড় তৈরি হচ্ছে, মিনারেলাইজেশন হচ্ছে না হাড়ের মধ্যে, ক্যালসিয়াম ভিটামিন ডি মিনারেলাইজেশন হচ্ছে না বলে হাড়টা নরম আছে, তাতে কি হাড় বেঁকে যাওয়ার চান্স বেশি হয়। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি মেকআপ করার জন্য কি শুধুমাত্র ক্যালসিয়াম ওষুধ বা এগুলোই আছে, না দেয়ার ইজ এনি লাইফস্টাইল? যে কোনো খাবার জিনিসেই ক্যালসিয়াম থাকে, বেশি কম। আপনি আমাদের নর্মাল রেকমেন্ডেড ক্যালসিয়াম ডোজ অ্যাডাল্ট পিপলদের ক্ষেত্রে 600 to 800। সো আপনার খাবারের মধ্যে তো আছেই, যদি তার সত্ত্বেও কম হয়, আমরা যেমন বলি যে পোস্ট মেনোপজাল ওমেনদের একটা করে ক্যালসিয়াম ডেলি খাওয়া উচিত, যাতে আপনি যতই খাচ্ছেন সেই ক্যালসিয়ামটা তো শরীরে সব ঢুকছে না, তো ওর সাপ্লিমেন্ট হিসেবে একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া ভালো। হোয়াট এভার, হাঁটুর ব্যথা মূলত বয়স্ক 40 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রেও একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে, এবং
এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইয়ং যারা রয়েছে তাদেরও খুব হাঁটুর ব্যথার সমস্যা আসছে। এই নি প্রবলেমটা কেন হয় এবং কি কি এর সলিউশন আছে? ইউজুয়ালি নি পেন আমরা যদি ব্রড ডিভিশন করি তাহলে একটা হচ্ছে আর্থ্রাইটিস, হুম, আর একটা হচ্ছে যেটা কোনো চোটের জন্য হচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি একটা পেশেন্ট আমার কাছে আসে, তার কোনো হিস্ট্রি অফ ইনজুরি আছে কিনা, তার বয়স, তার কাজের স্টাইল, সে কি করে, এইগুলো সবকিছুই তার ডায়াগনোসিস করতে আমাকে সাহায্য করবে। ধরুন একটা ইয়ং ছেলে আমার কাছে এলো উইথ হিস্ট্রি অফ ট্রমা, খেলতে গিয়ে লেগেছে। তো সেক্ষেত্রে তো আমি আর্থ্রাইটিস সাসপেক্ট করব না। হুম, সেক্ষেত্রে সাসপেক্ট করব তার কোনো এসিএল লিগামেন্ট বা মেনিসকাস কোনো ইনজুরি আছে কিনা বা আদার্স কোনো লিগামেন্টে ইনজুরি আছে কিনা। হুম, যদি একজন বয়স্ক মানুষ আমার কাছে আসে হাঁটু ব্যথা নিয়ে, তাহলে আমার ফার্স্ট ডায়াগনোসিস আসবে এটা আর্থ্রাইটিস কিনা। হুম, এবং সেই আর্থ্রাইটিসের জন্য তাতে আপনাকে ক্লিনিক্যাল ফিচার্স থাকবে। যেমন আর্থ্রাইটিসে কি হয়? আমি হাঁটতে পারছি না। কিছুক্ষণ হাঁটার পর ব্যথা হচ্ছে। আমি হাঁটু মুড়ে বসতে পারছি না। আমার ডেইলি যা কাজ বাবু হয়ে, উবু হয়ে বসা আমি করতে পারছি না। পুজো দিতে বসতে পারছি না। কিছুক্ষণ হাঁটার পর মনে হচ্ছে পা ধরে যাচ্ছে। আমি বসতে হচ্ছে কিছুক্ষণ। তারপর আবার হাঁটতে পারছি। হাঁটতে গেলে একটু পায়ে ব্যথা হচ্ছে। সিঁড়ি উঠতে নামতে পারছি না। হুম। So all these are আ আ ক্লিনিক্যাল ফিচার্স যেগুলো আমাদের আর্থ্রাইটিসে দেখা যায়। ওকে। আপনি একটু এখানে আরেকটু ডেসক্রিপশন চাইবো আপনার থেকে। আপনি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলুন, আর্থ্রাইটিস কি এবং কেন হয়? তো আর্থ্রাইটিস কথাটার মানে হচ্ছে যেকোনো জয়েন্টের যদি আপনার আ কার্টিলেজ, আমাদের জয়েন্ট যে হাড় থাকে, হাড়ের দুদিকেই কার্টিলেজ থাকে। ধরুন আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দেই, নি জয়েন্ট। হুম, নি জয়েন্ট দুটো হাড় থাকে, একটা ফিমার, একটা টিবিয়া। হুম, সো ফিমার আর টিবিয়া দুটোরই আর্টিকুলার কার্টিলেজ থাকছে। সো কোনো কারণে যদি আর্টিকুলার কার্টিলেজ ক্ষয়ে যায়, হুম, সেক্ষেত্রে আর্থ্রাইটিস তৈরি হয়। এই ক্ষয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। কিন্তু যদি আমরা ভাবি সহজভাবে, তাহলে একটা যারা আপনি বললেন যে কম বয়সীদের ক্ষেত্রে। কম বয়সীদের ক্ষেত্রে এখানেও ওই একই ব্যাপার যে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হচ্ছে কিনা, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস আসছে কিনা। হুম, যদি বয়স্ক মানুষ আসে, আমরা বলি সাধারণত ৬০ বছরের ঊর্ধ্বে যদি বয়স হয়, তাহলে সেগুলো অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে পড়ে। হুম, এবার ডিফারেন্স কি? একটা অস্টিও আর্থ্রাইটিস সঙ্গে একটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের। মেডিকেল লাইনে যদি আপনি ভাবেন, মেডিকেলি যদি আপনি ভাবেন, বেসিক্যালি অস্টিও আর্থ্রাইটিসে হাড়টা তার আগে ক্ষয়। তারপর সফট টিস্যু ইনভলভ হয়। whereas ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে আপনার সফট টিস্যু ইনভলভমেন্ট আগে হয়, হাড়টা লাস্টে হয়। সো আপনি যদি এক্স-রে দেখেন, আরে এই এক্স-রেটা তো একদম নরমাল লুকিং এক্স-রে, যে এই পেশেন্টের এত ব্যথা হবে কি করে? কিন্তু দেখবেন তার ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস আছে। ওকে। আচ্ছা, এই যে ধরুন বিভিন্ন সময় যারা নি প্রবলেম নিয়ে আসেন, বয়স্ক, তাদের ক্ষেত্রে একটা হয় যে নি অপারেশন বা রোবোটিক্স এর এখন আপনারা সাহায্য নেন। তাহলে নি প্রবলেম বিশেষ করে এজেড পিপল যারা রয়েছেন, তাদের সমস্যার সমাধানের জন্য কি, কি অপশন এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আপনাদের কাছে আছে? আমরা সবাই ভাবি আর্থ্রাইটিস কোনো পেশেন্টের হওয়া মানেই কিন্তু অপারেশন একমাত্র পথ। তা কিন্তু নয়। হুম, অপারেশন হচ্ছে লাস্ট রিসর্ট। হুম, যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আর্থ্রাইটিসের প্রবলেম নিয়ে আসে, তো প্রথমেই আমরা যেটা সাজেস্ট করি, আপনি কিছু ওষুধ খান, হুম, কিছু ব্যায়াম করুন। আমরা সাধারণত যেগুলো বলি, হাঁটুর যে জেলগুলো শুকিয়ে যায়, সেই জেল তৈরি করার কিছু ওষুধ আছে সেগুলো খান। হুম, কিছু নি সাপোর্ট, নি ক্যাপ যেগুলো আমরা বলি বা নি ব্রেস, ওগুলো পরে হাঁটুন। শুরুর দিকের আর্থ্রাইটিস, যেটা আমরা যদি গ্রেড 1, গ্রেড 2 আর্থ্রাইটিস ভাবি, তাহলে এগুলো এতেই চিকিৎসা হয়ে যায়। একমাত্র যদি এই অসুবিধা, এই চিকিৎসাগুলো ফেল করে, তখনই আমরা সেকেন্ড স্টেজে যাই। হুম, যেখানে আমরা সাধারণত হাঁটুর মধ্যে একটা ইনজেকশন দিয়ে থাকি। হুম, এখন আগেকার দিনে এই ইনজেকশনগুলো আমরা স্টেরয়েড ইনজেকশন দিতাম। হুম, স্টেরয়েড ইনজেকশনের সুবিধা হচ্ছে আপনি খুব আর্লি রিলিফ পেয়ে গেলেন। ইনজেকশন দিলেন, আপনি ৫-৭ দিনের মধ্যে ব্যথা একদম উধাও। কিন্তু এই পেইন রিলিফ পিরিয়ডটা কিন্তু বেশি দিন নয়। খুব বড়জোর ১ বছর। তারপর আপনার দ্বিগুণ উৎসাহে ব্যথাটা আবার ফিরে আসবে। সেকেন্ড আরেকটা ইনজেকশন দেওয়া যায় যেটা হাইয়ালুরোনিক অ্যাসিড বলে। সেগুলো আমরা হাঁটুর মধ্যে পুশ করে থাকি। সেগুলো গ্রেড 1, গ্রেড 2 আর্থ্রাইটিসে এভিডেন্স আছে, সেগুলো খুব ভালো কাজ করে। ৭-৮ বছর অবধি এভিডেন্স আছে।
কিন্তু ডিপেন্ড করছে আপনার কোন স্টেজে আপনি ইঞ্জেকশনটা নিচ্ছেন। যখন আর্থ্রাইটিস খুব সিভিয়ার হয়ে গেছে, গ্রেড 4, যেখানে হাঁটু আপনি ভাঁজ করতে পারছেন না, কার্টিলেজ কিচ্ছু নেই, হাড়ে হাড়ে টাচ হয়ে গেছে, এক্স-রেতে দেখাচ্ছেন, সেই সব জায়গায় এই ইঞ্জেকশনের কোনো রেজাল্ট নেই। সেসব জায়গায় তখন আপনাকে অপারেশনের কথাই ভাবতে হবে। হুম। এখন এই অপারেশন আবার দুরকম হয়। কিরকম? আপনি যদি ভাবেন একটা পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট হয়। পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট মানে ধরুন আপনার সমস্যা হাঁটুর একটা সেগমেন্টে, শুধু সেই সেগমেন্টটুকু আপনি রিপ্লেস করলেন। রিপ্লেস বাই হোয়াট? কি দিয়ে রিপ্লেস আচ্ছা, এইগুলো থাকে ইউজুয়ালি মেটাল ব্যাকিংস থাকে, তার মধ্যিখানে প্লাস্টিকের একটা আবরণ থাকে, তো ওই জিনিসটি যাতায়াত করে। সো আপনি ফিমার এবং টিবিয়া দুদিকে দুটো মেটাল সাপোর্ট দিলেন, মধ্যিখানে প্লাস্টিকের একটা ইনসার্ট দিয়ে ঢুকিয়ে দিলেন। সো ইনসার্টটা এখন কার্টিলেজের কাজ করবে আর মেটাল ব্যাকিং এর মাধ্যমে থাকবে। ওকে, তো ওটার পর পেশেন্ট কিছু ব্যথা অনুভব করেন না না। আফটার অপারেশন? কোনো ব্যথাই নেবো না। বেসিক্যালি আমরা হাঁটু রিপ্লেসমেন্ট বলি, হাঁটুটা চেঞ্জ হয় না, বেসিক্যালি সারফেসটাকে কেটে পরিষ্কার করে মেকানিক্যাল সাপোর্ট, ওটা লাগানো হয়। মেকানিক্যাল সাপোর্ট। আর এখন যে রোবোটিক্স টেকনোলজি এসছে সেটা কিভাবে হেল্প করে? দেখুন, রোবোটিক আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে ফার্স্ট এনেছিলাম 2020-তে। সো তার আগেও আমরা ইন্ডিয়াতে, সাউথে, মুম্বাইতে, দিল্লিতে এইসব জায়গায় অলরেডি রোবোটিক ইউজ শুরু হয়ে গেছিল। হাঁটুর অপারেশন আগেও রোবট ছাড়া হতো। কম্পিউটার অ্যাসিস্টেড সার্জারি একটা ছিল, যেখানে আপনার হাঁটুর মাপ, সিটি স্ক্যান নিয়ে আপনার অনুযায়ী হাঁটু তৈরি করে সেটা আপনাকে বসানো হতো। এটাকে পেশেন্ট স্পেসিফিক ইমপ্ল্যান্টেশন, পিএসআই বলতো। আরেক ধরন হতো যেটাকে আমরা ন্যাভিগেশন সার্জারি বলতাম। এটাও রোবোটিক সার্জারির মতোই, কিন্তু রোবট ইউজ হতো না, সেটা ন্যাভিগেশন টাইপের। একটা আপনার পায়ের যে অপারেশনের সময় আপনার পায়ের কত অ্যাঙ্গেল, কত কি আছে, ওটা মেজার আমাকে লোকালি করে দিত। সো রোবোটিকে কি হয়, রোবোটিক দু ধরনের হয়। একটা হচ্ছে ইমেজ লেস, একটা ইমেজ নিয়ে। মানে ইমেজ লেস কথাটার মানে হচ্ছে আপনি যখন অপারেশন করছেন তখন আপনার হাঁটুর একটা 3D ডায়াগ্রাম রোবোটিকের মাধ্যমে তৈরি হচ্ছে, এবং আপনার হাঁটুর জন্য কোন অ্যাঙ্গেল, কোন জায়গায় ইমপ্ল্যান্টটা বসালে সেটা সবচেয়ে ভালো হবে, সেটা রোবট আমাকে ডিটেক্ট করছে। এরকম নয় যে রোবট আপনার অপারেশন করছে। অপারেশন সার্জনই করেন, রোবট আপনাকে জাস্ট গাইড করে। যেটা ইমেজ গাইডেড রোবোটিক বলছে, ইমেজ নিয়ে করছে, সিটি স্ক্যান নিয়ে, সেটাও মোটামুটি এক। সেখানেও রোবটের কিছুটা সাহায্য নিতে হয় ডিউরিং ড্রিলিং অ্যান্ড বারিং বলুন, বা আপনার শ কাটের সময় একটু নিতে হয়, কিন্তু জিনিসটা মোটামুটি একই। এখন রোবট করলে সুবিধা কি? রোবট একটা আপনার প্রপার পায়ের যে ভ্যালুটা আমাকে দেখাবে, সেটা আমি আমার নর্মাল নিতে কখনোই নিতে পারবো না। ধরুন আমাদের হাঁটুর নর্মাল অ্যাঙ্গুলেশন হচ্ছে 5 to 7 ডিগ্রি, নর্মালি 5 to 7 ডিগ্রি ভ্যালগাস। এবার আপনি খোলা চোখে, নর্মাল চোখে 3 ডিগ্রির এদিক ওদিক বুঝতে পারবেন না। যদি আপনার 3 ডিগ্রির নিচে আপনার 2 ডিগ্রি অ্যাঙ্গুলেশন হয়, আপনি কিন্তু এমনি চোখে সেটা বুঝতে পারবেন না। 3 ডিগ্রির ওপরে হলে কিছুটা আন্দাজ করা যায়, কিন্তু আপনি কখনোই সেটা বলতে পারবেন যেটা 3 ডিগ্রি আছে না এটা 5 ডিগ্রি আছে। এক্স্যাক্ট। হ্যাঁ, কিন্তু রোবট সেখানে একটা 1 মিলিমিটারের 10, মানে 1/10 অফ আ মিলিমিটার অবধি আপনাকে বলে দিতে পারবে যে এই অ্যাঙ্গুলেশনটা ঠিক আছে কিনা, এই মিলিমিটার কাটছেন এটা ঠিক আছে কিনা। সো প্রিসিশন হচ্ছে রোবটের সবচেয়ে বড় হেল্পিং ফ্যাক্টর। অর্থাৎ অ্যাকিউরেসিটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, অ্যাকিউরেসি অ্যান্ড যেহেতু আপনি নিখুঁতভাবে কাটতে পারছেন, তো আপনার লাস্টিং বেশি হচ্ছে। ধরুন আমরা যে নর্মাল নিতে বলি আপনার 15 থেকে 20 বছর টিকবে এই হাঁটু, তো সেটা আমাদের প্রায় 25-30 বছর হয়ে যাচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে, আপনি যদি নর্মাল জিগ ইউজ করে, যে আমরা নর্মাল রোবোটিক করি, নর্মাল জিগ ইউজ করি, সেখানে কিন্তু স্পেসিফিক অ্যাঙ্গুলেশন দেওয়া আছে, মানে 3 ডিগ্রি, 5 ডিগ্রি, 7 ডিগ্রি এই অ্যাঙ্গুলেই কাটবে। আমি যদি চাই আপনাকে 1 ডিগ্রিতে কাটতে, সেটা সম্ভব নয়। ওয়ারাস আপনার হাঁটু আমার হাঁটু এক নয়। তাহলে আপনার যে সাইজে, যে অ্যাঙ্গুলেশনে আপনার হাঁটু আপনি এতদিন হেঁটে এসেছেন,
সেটা আমার ক্ষেত্রে নাও হতে পারে। তো যদি আমি রোবোটিক না করি তাহলে এই যে অ্যাঙ্গুলেশনটা এটা জেনারেলাইজ হয়ে যাবে। সেই জন্য আপনি দেখবেন যে নর্মাল রোবোটিক কেয়ারে নর্মাল নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আউট অফ 10 8জন পেশেন্ট খুব ভালো থাকেন, 2জন পেশেন্ট একটু দোনামোনা করেন, তাদের রেজাল্ট কিন্তু একটু 19-20 হতেই থাকে। এই জিনিসটা রোবোটিকের মাধ্যমে আপনি আউট অফ 10 9.5 এখন অব্দি নামানো গেছে। মানে 100 জনের মধ্যে 95 জনের রেজাল্ট ভালো হবে, 5 জনের একটু আধটু এদিক ওদিক হতে পারে। যেটা আগে 100 জনের মধ্যে 80 জনের রেজাল্ট ভালো হতো। অনেকটা রেজাল্ট ইমপ্রুভমেন্ট করা যাচ্ছে। অ্যান্ড রোবটেই আপনার এসেছে ধরুন 7-8 বছর ইন্ডিয়াতে এসেছে, আরো যে 10 কোনো বছর সেন্টারে চললে আরো অনেক আরো data লং যত টার্ম পাবে, স্টাডিজ হ্যাঁ। পাওয়া গেলে তত এভিডেন্স ভালো পাওয়া যাবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে যে ধরুন এই যে নি অপারেশন বলুন বা যে কোনো আমাদের হাড়ের অপারেশন বলুন, সেখানে দেখা যাচ্ছে যে অপারেশন হওয়ার হয়তো 3 বছর 4 বছর 5 বছর বাদে আবার একটা ক্রিটিক্যালিটিস দেখা যাচ্ছে বা অসুবিধা হচ্ছে পেশেন্টের, কোথাও ইনফেকশন হয়ে যাচ্ছে, ব্লা ব্লা ব্লা। তো এই পোস্ট সার্জারি কেয়ারগুলো আপনারা কি মেনটেন করতে বলেন? আর যদি না কেউ পেশেন্ট মেনটেন করে, সেখান থেকে কি কি জটিলতা আপনারা লক্ষ্য করেছেন সৃষ্টি হওয়ার জন্য? পোস্ট অপারেশন প্রথম 2 মাস থেকে 3 মাস ভীষণ ইম্পর্ট্যান্ট একজন ডক্টরের কাছে, একজন পেশেন্টের কাছে। ওকে। কারণ এই সময় যদি আপনার ইনফেকশন হয় সেটা আপনাকে ভোগাবে। তো প্রথম 3 মাস পোস্ট অপারেটিভ কেয়ার ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি যে কোনো জায়গায় যদি অপারেশন করেন, দেখবেন ডাক্তারবাবু আপনাকে ড্রেসিং করার কথা বলেন, জায়গাটাকে পরিষ্কার রাখার কথা বলেন, নিয়মিত ওষুধ খেতে বলেন, কিছু ব্যায়াম আছে এগুলো করতে বলেন। তো এইগুলো যদি আপনি না করেন তাহলে আপনার পোস্ট অপারেটিভ যে রেজাল্টটা আপনি এক্সপেক্ট করছেন অপারেশনের পরে সেটা নাও আসতে পারে। ওকে। আগেকার দিনে ধরুন আমরা যে ইমপ্ল্যান্ট ব্যবহার করতাম, এটা খুব কমন কোশ্চেন, যেটা তবু এই ইমপ্ল্যান্টটা খুলতে হবে কিনা। আগেকার দিনে যে ইমপ্ল্যান্ট ব্যবহার হতো সেগুলো স্টিলের ইমপ্ল্যান্ট ছিল, সেগুলো খুলতে হতো কারণ সেগুলোতে এমআরআই ফ্রেন্ডলি ছিল না। কিন্তু এখন সেরকম কোনো আর নিয়ম নেই। এখন যে ইমপ্ল্যান্ট এসেছে খুবই মডার্নাইজড ইমপ্ল্যান্ট, টাইটানিয়াম ইমপ্ল্যান্ট আছে, এলআরভিএম ইমপ্ল্যান্ট আছে, এগুলো খুলতে হয় না আনলেস আনটিল ইন্ডিকেটেড। যদি আপনার খুব অসুবিধা করছে সেক্ষেত্রে এটা খুলতে হয়, আদারওয়াইজ খোলার কোনো দরকার নেই। ওকে। পোস্ট অপারেটিভ কেয়ার যেটা, সেটা মোটামুটি আপনার 1.5 থেকে 2 বছর স্থায়ী হওয়া উচিত। কারণ কি, একটা হাড় রিমডেল হয়ে ঠিক হতে 1.5 থেকে 2 বছর সময় লাগে। তো 2 বছর পরে আপনি জায়গাটাকে ইগনোর করতে পারেন না, ঠিক আছে আমার আর কোনো অসুবিধা হবে না। কিন্তু ইনফেকশনের ক্ষেত্রে এই কথাটা খাটে না। ইনফেকশন আপনার 5 বছর পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে। কারণ আপনি এমন একটা জিনিস শরীরে লাগাচ্ছেন যে মেটালটা আপনার শরীরের এটা একটা ফরেন বডি, এটা আপনার শরীরের কাছে, তো শরীর সেটা সবসময় অ্যাকসেপ্ট নাও করতে পারে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে প্লেট রিমুভাল বা টাইটানিয়াম প্লেট ইত্যাদি, এখানে কি এজ একটা ফ্যাক্টর? মানে যে ধরুন কম বয়স্ক কারো যদি ফ্র্যাকচার হলো তিনি খুলে নিতে পারেন, আবার যদি ধরুন 60 ঊর্ধ্ব কোনো পুরুষ বা বিশেষ করে মহিলা যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সমস্যা বেশি, তাদের ক্ষেত্রে আপনারা খোলেন না, এরম কি কোনো এজ ফ্যাক্টর আছে বা না, জেন্ডার অবভিয়াসলি ফ্যাক্টর একটা রয়েছে? ব্যাপার থাকে। ধরুন আপনি একটা 60 বছরের ওপরে সেই পেশেন্টের আপনার মেডিকেল ইস্যুস প্রচুর থাকবে। সো আপনি যদি একটা দ্বিতীয় অপারেশন করার কথা বলেন, ধরুন প্লেট করুন বা যাই লাগান, সেটা আবার যদি খুলতে হয়, তা ওনাকে সেই সেম প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে। সেই অ্যানেস্থেসিয়া, সেই ততটা কাটা, সেই আবার সেলাই, আবার ঘা শুকানোর ব্যাপার। সো বয়স্কদের মানুষদের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা বলি যে যদি কোনো দরকার না হয় খোলার কোনো দরকার নেই। কিন্তু কম বয়সীদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। ধরুন আপনার হাতে মানে কাঁধে একটা প্লেট লাগানো আছে, বা আপনার অলিক্রেননে এখানে একটা প্লেট লাগানো আছে, সেটা কিন্তু ইচ অ্যান্ড এভরি টাইম আপনি যদি কাঁধের প্লেট এখানে করেছেন, তো আপনি কাঁধের ব্যাগ নিতে পারবেন না, নিলে মনে হয় এখানে একটা প্লেট আছে, আমার অস্বস্তি হচ্ছে, এটা এখানে অলিক্রেননের প্লেট আছে। তো এই যে আপনি যখন কোনোইটা টেবিলের উপর রাখবেন, তখন এখানে আপনি প্যালপেট করতে পারবেন, বুঝতে পারবেন, আপনার অস্বস্তি হবে যে এখানে একটা প্লেট আছে। টক করে আওয়াজ হবে। আওয়াজ হবে না, বাট ইউ ক্যান ফিল দ্যাট যে কিছু একটা সামথিং আলাদা জিনিস আমার আছে। ইটস নট
নর্মাল। হুম হুম তো এদের ক্ষেত্রে আমরা বলি যদি আপনার অসুবিধা হয় তো বের করে নেওয়া ভালো। নি রিপ্লেসমেন্ট বা এখন যে আধুনিক চিকিৎসা ব্যবস্থাগুলো আছে সেখানে এরকম কি হয় যে পেশেন্টকে আরো একবার ফিরে আসতে হলো, অপারেশন করতে হলো, বা তার কিছু পোস্ট সার্জারি কেয়ারনেসের অভাবে তার সমস্যা হচ্ছে? আজকালকার দিনে আহ, আমরা রিপ্লেসমেন্ট প্রচুর করি। আহ, একটা ডেটা আপনাকে বলছি, আমাদের সারা ভারতবর্ষে অলমোস্ট 3 lakhs রিপ্লেসমেন্ট হয় প্রতি বছর। আমাদের যদি ওয়ার্ল্ড ওয়াইড আমরা ইনফেকশন রেট নিই সেটা হচ্ছে 1 to 2%। ওকে। সো অলমোস্ট 5 to 6,000 কেস আপনার প্রতি বছর ইনফেকশন হওয়ার কথা, এবং সেটা হচ্ছে। তো এই মানুষগুলো কিন্তু ভাবছেন যে আমাদের জীবন শেষ, আমাদের হাঁটুর ইনফেকশন হয়ে গেছে মানে আমরা ঠিক হব না, এরকম ব্যাপারটা মোটেই নয়। যে কোনো অপারেশনই যদি ধরুন ইনফেকশন হয়, বা অনেক সময় ইনফেকশন না হলেও অ্যাসেপ্টিক লুজনিং বলে একটা টার্ম আছে, যেখানে সিমেন্টের জন্য ইমপ্ল্যান্টটা নিজে নিজেই লুজ হয়ে যায়, বা আপনি যে ইনসার্টটা প্লাস্টিক ইনসার্টটা দিয়েছেন সেটা তাড়াতাড়ি ক্ষয়ে গেছে, বা মেটাল অ্যালার্জির জন্য আপনার অসুবিধা হচ্ছে। তো এই সব ক্ষেত্রে আমরা রিভিশন নি রিপ্লেসমেন্ট বা রিভিশন হিপ রিপ্লেসমেন্ট করে থাকি, এবং আপনি ভালোভাবেই হাঁটাচলা করতে পারবেন। এরকম নয় যে আপনার ইনফেকশন হয়ে গেল মানে জীবন শেষ হয়ে গেল, এরকমটা মোটেই না। তো ভয় পাওয়ার কিছু নেই। আমি একটা কথাই একটা বার্তাই দিতে চাইবো যে রিপ্লেসমেন্ট, হাঁটুর রিপ্লেসমেন্ট কিন্তু লাস্ট স্টেজ অফ আর্থ্রাইটিস। হুম একটা আম আপনি যদি কাঁচা খান সেটাও খারাপ লাগবে, আর যদি খুব বেশি পাকা খান সেটাও খারাপ লাগবে। সো ঠিক সময়ে আমটা পাকা খেতে যে টেস্ট আপনি পাবেন, হাঁটুর অপারেশনেও সেরকম টাইম আছে। এই অপটিমাম টাইমে ওই পজিশনে যদি আপনি অপারেশন করেন তাহলে আপনার বেস্ট রেজাল্ট হবে। আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে ধরুন যারা 35-40-এর কোটায় আছে, যারা আগামী 20 বছর বাদে গিয়ে বয়স্ক বা প্রাপ্ত মানে বৃদ্ধ হতে চলেছে 30 বছর বাদে গিয়ে, এমন কোনো মানে লাইফস্টাইল হ্যাবিট আছে যেটার মাধ্যমে আমরা ফিউচারে এই সমস্যাটা অ্যাভয়েড করতে পারি? আমার মনে হয় আজকালকার দিনে লাইফস্টাইলটা বড্ড সেডেন্টারি হয়ে গেছে। আমরা নিজেদের গাড়ি, বাইক ব্যবহার করছি, বাজারে যেতে গেলেও বাইক ব্যবহার করছি, হুম হাঁটা চলাটা আমরা প্রায় ভুলেই গেছি। হুম সো হাঁটা চলার একটা ভীষণ বড় ভ্যালু আছে। আপনি সকালে একটু মর্নিং ওয়াক করুন, একটু এক্সারসাইজ করুন। ওভারওয়েট, এটা একটা আর্থ্রাইটিসের উপর বিশাল বড় ফ্যাক্টর আছে। তো ওয়েটটাকে নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখুন, যেটা করলে আপনার যেটা আপনার বিএমআই আছে সেই হিসাবে ওয়েটটাকে রাখতে হবে। জাঙ্ক ফুডস একদম খাওয়া যাবে না। জাঙ্ক ফুডসটা আমাদের ভীষণ বিপদ করছে। সো স্টিক টু আওয়ার নর্মাল ফুড, নর্মাল হোম ফুড। এবং রেগুলার আমরা যে একটু সূর্যের আলো লাগানো। ওকে, রাইট। আমাদের দেখা যায় যে আমাদের, আপনি যদি ইন্ডিয়ান পপুলেশন বলেন, ইভেন ডক্টরসদের মধ্যেও কিছুদিন আগে একটা স্টাডি হয়েছিল যে ডাক্তারসদের মধ্যে ভিটামিন ডি, আমরা তো ভিটামিন ডি নিয়ে সবাইকে বলে বেড়াই ভিটামিন ডি খান, প্রেসক্রিপশন করছি, কিন্তু আপনি অবাক হবেন যে ডক্টরসদের মধ্যে 90% লোকের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। এটা কি রোদ একদম গায়ে না লাগানোর জন্য? আহ, দুটো জিনিস আমরা বলি, ভিটামিন ডি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সোর্স। ভিটামিন ডির সবচেয়ে বড় সোর্স হচ্ছে সূর্যের আলো। হুম কিন্তু ইন্ডিয়ান পপুলেশনে অ্যাকচুয়ালি আমাদের শরীর, আমরা ব্রাউন, সো মেলানিন আমাদের শরীরে বেশি থাকে। তো মেলানিন হচ্ছে এমন একটা পিগমেন্ট যেটা ভিটামিন ডি তৈরি করতে বাধা দেয়। সো বাই জেনেটিক আমরা ইন্ডিয়ানরা সূর্যের আলো দিয়ে ভিটামিন ডি তৈরি করতে পারি না, পারলেও খুব বেশি ক্ষমতা পারি কম। না। হুম ওকে, সো আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু ডায়েটারি ফুড সাপ্লিমেন্ট যার মধ্যে ভিটামিন ডি আছে সেগুলো খেতে হবে। ধরুন আপনি প্রতিদিন দুধ বা দুধের যে কোনো প্রোডাক্টস, আপনি টক দই খান বা ভিটামিন ডি পনির আছে। খান, এগুলো খান, ছোট মাছ খান, আহ, আপনি যদি ড্রাই ফ্রুটস একটু খান, এগুলোতে প্রচুর ভিটামিন ডি থাকে।
সো আই থিঙ্ক এইগুলো মেনটেন করলেই আমাদের যথেষ্ট আমাদের নর্মাল ইয়ের জন্য। এবার আগামী ভবিষ্যতের জন্য সমস্যা আমাদের একদম। আসার সম্ভাবনা কম। আরেকটা হচ্ছে যে ফ্র্যাকচার হয়ে গেলে ধরুন একটা তো বয়স বাড়ার সাথে সাথে এগুলো সেরে ওঠার সময় সম্ভাবনা এগুলো তো কমে আসে। তো সেক্ষেত্রে যারা বৃদ্ধ বাড়িতে যাদের মানুষ রয়েছে, ধরুন 60s অ্যাভব যাদের বাড়িতে বাবা মা কিংবা দাদু ঠাকুমারা রয়েছেন, এই তাদের জন্য কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত যাতে এই হাড় সংক্রান্ত জটিলতা তাদের জীবনে না আসে, এবং এই জটিলতা আসার জন্য বিশেষ করে তাদের যত না অসুবিধা হয় তার থেকে অনেক বেশি বাড়িতে যারা এখনো কর্মক্ষম, যারা 30s 40s রয়েছে তারা বেশি ভুক্তভোগী, কারণ একটা পেশেন্ট বিছানায় শয্যাশায়ী হয়ে গেলে তার কেয়ার করা ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা। কারণ এটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে ধরুন যেসব ভাঙা বয়স্ক মানুষরা ভেঙে আমাদের কাছে আসেন, তাদের ইউজুয়ালি দু ধরনের কারণে ভাঙে। একটা হচ্ছে সিম্পল, আমি বাথরুমে যাচ্ছি, পড়ে গেছি, পিছলে আমার কোমরের হাড়টা ভেঙেছে। বাড়িতে কুকুর ছিল, কুকুরের সাথে পায়ে পা লেগে আমি পড়ে গেছি। সিঁড়ি দেখতে পারিনি, সিঁড়িটা বুঝতে পারিনি আছে বলে সেটা পড়ে গেছি। অথবা পিওর অ্যাক্সিডেন্ট, যেটা আমার কোনো কারণই ছিল না, কোনো দোষই ছিল না, আমি পড়ে গেছি। তো যেটা অ্যাক্সিডেন্ট সেটার উপর আপনার কোনো হাত নেই। কিন্তু বাকি আমি যেটা সবাইকে বলবো, বিশেষ করে বয়স্ক মানুষ যেসব বাড়িতে আছেন, প্রপার লাইটিং ভীষণ জরুরি। স্টেয়ার কেস, রাত্রিবেলা আপনি যে বাথরুম যাবেন, এবং এরা এই ফ্র্যাকচারগুলো ইউজুয়ালি দেখা যায় ভোর রাতের দিকে হয়, যখন আপনি ঘুম ঘুম চোখে বাথরুম যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। সো বাথরুমে যদি পারেন আপনি এমন একটা আলো জ্বালিয়ে রাখুন যেটা সারা রাত জ্বললে আপনার অসুবিধা হবে না। বাথরুমে একটা সাইড রেলিং রাখা, যেটা ধরে বয়স্ক মানুষটা বাথরুমে যেতে পারে, এবং প্রপার অ্যাম্বিয়েন্স লাইটিং। যদি আপনার মেডিকেল কোনো ইস্যু থাকে, যে আপনার উঠতে গেলে হঠাৎ মাথা ঘুরে যাচ্ছে বা আপনি ব্ল্যাক আউট দেখছেন, তার প্রপার চিকিৎসা, এইগুলো করলে আমার মনে হয় এই যে ফল, মানে যেগুলো নন অ্যাক্সিডেন্টাল ফল বলবো আর কি, যেগুলো আপনি হয়তো প্রিভেন্টেবল ফলের মধ্যেও পড়তে পারেন, যেগুলো আমরা প্রিভেন্ট হয়তো করতে পারতাম, সেটা হয়তো আটকানো যেতে পারে। চিকিৎসা শাস্ত্র নিয়ে অনেক কথা হলো, এবার একটু ব্যক্তিগত একটা জায়গায় আসি, সেটা হচ্ছে খানাকুল থেকে চিকিৎসক হওয়া। সো সে সামথিং অ্যাবাউট ইউর জার্নি। খানাকুলে আমাদের দেশের বাড়ি হলেও আমার পড়াশোনা কলকাতাতেই। আচ্ছা, বাবা যেখানে চাকরি করতেন, আমরা থাকতাম শিয়ালদায়। ওকে। ওখান থেকে ডেলি স্কুলে যাওয়া, আমি বাংলা মিডিয়াম স্কুলেই পড়েছি। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে তারপর জয়েন্ট এন্ট্রান্স। চিকিৎসক হওয়াটা আমার বাই চয়েস নয়। আমাদের সময় তখন জয়েন্টে আমার ইঞ্জিনিয়ারিংও খুব ভালো র্যাঙ্ক ছিল, বাট আমি চিকিৎসক হয়েছি, এবং পরে আমি দেখেছি না, আমি এর জন্য কোনো ডিপেন্ড করিনি। বরঞ্চ যখন একটা পেশেন্ট সুস্থ হয়ে আমাকে এসে বলে যে স্যার আপনার জন্যই আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি, আমি একটা গল্প বলি। আমাদের রাত্রিবেলা একদিন হঠাৎ এমার্জেন্সিতে ফোন এলো, একটি পেশেন্ট আসছে, ইয়ং মেয়ে, ও সিঁড়িতে আর কি, খিদিরপুরের দিকের বাড়ি, যেখানে আপনি দেখবেন ছাদের রেলিং থাকে না, পাশাপাশি খুব বাড়ি থাকে তো ছাদের রেলিং থাকে না, তো কম্বল মিলতে গিয়ে ওপর থেকে পড়ে গেছিল, আর অলমোস্ট আনকনসাস অবস্থায় আমাদের এমার্জেন্সি ঢুকলো। মাথায় ফ্র্যাকচার, ঘাড়ে ফ্র্যাকচার, পাঁজর ভেঙেছে, শিরদাঁড়ায় ভাঙা, এবং অর্থোপেডিক সার্জন আমার কাছে দুদিকে দুটো ফিমার বোন ভাঙা, একদিকে টিবিয়া হাড় ভাঙা, হাত ভাঙা। তো সেই মেয়েটি যখন 3 মাস পরে হুইল চেয়ারে এসে আমাকে বলল স্যার কেমন আছেন, সো মানে দ্যাট ইজ দ্য মোটিভেশন, মানে সেটা আমি একটা ইঞ্জিনিয়ার হয়ে কখনো পেতাম না। এই মোটামুটি মানে আমার রোড সেফটি তো এখন একটা ইস্যু, মোটামুটি তো তাহলে প্রায়শই এরকম পেশেন্ট আসে যারা বাইক অ্যাক্সিডেন্ট বা গাড়ি। আমি এমন একটা হসপিটালে কাজ করি যেটা টারশিয়ারি কেয়ার হসপিটাল, যেখানে আমাদের একটা খুব ভালো এমার্জেন্সি আসে, এমার্জেন্সি টিম আছে, তার সাথে উইথ গুড অর্থোপেডিক্স টিম, প্লাস্টিক সার্জারি টিম, নিউরো সার্জারি টিম, একটা ট্রমার জন্য ভীষণ জরুরি। তো আমরা প্রায়শই এরকম পেয়ে থাকি, অ্যান্ড বাই গডস গ্রেস সবাই হাসি মুখেই বাড়ি যায়।
অ্যাক্সিডেন্টাল পেশেন্ট যখন আসে তখন আপনাদের কাছে কোনটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়? মানে তারা তো একটা মেন্টাল ট্রমার মধ্যেও থাকে তখন। একদম এমার্জেন্সি যদি আপনি দেখেন, সো পেশেন্ট বাড়ির লোককে, ধরুন আমি যে মেয়েটির কথা বললাম, এর মাকে হ্যান্ডেল করা ইটস আ বিগ ইস্যু। এর বাড়ির লোককে, ফ্যামিলিকে হ্যান্ডেল করা বিগ ইস্যু। তো অ্যাজ আ ডক্টর আমার মনে হয় সেখানে আমি যদি একটা হিউম্যানিটি দেখাতে পারি যে না আপনার মেয়ে আমাদের হাতে আছে, অসুবিধা নেই, আপনি একদম মেয়েকে সুস্থ অবস্থায় পাবেন। এই কিছু, কিছু সাধারণ কথা, কিছু, কিছু পেশেন্টের পাশে থাকার যে বার্তা, এটা দিলে পেশেন্টের অনেকটা পেশেন্ট পার্টির অনেকটা চিন্তা রিলিভ হয়ে যায়। হুম, তার সাথে আমাদের তো পেশেন্টের কেয়ার, তো সেটা আপনি যে পেশেন্টই আসুক সেই পেশেন্টের কেয়ার তো যার যেরকম দরকার সেরকম তো হবেই। হুম, কিন্তু অ্যাজ আ ফ্যামিলি, আমার যদি কোনো বাড়ির লোকের কারো কিছু হয়, আমি হেল্প এটাই এক্সপেক্ট করব যে ডাক্তারবাবু যেন আমার কাছে এসে বলে যে আমি আপনাকে, আপনার ছেলেকে বা আমার মেয়েকে বা আমার ফ্যামিলির লোককে একদম সুস্থ করে পাঠাবো। আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। সো দ্যাটস দ্য থিং, আমিও সেটাই পেশেন্ট পার্টিকে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ ডাক্তারবাবু। এরকম ভাবেই আমাদের পাশে থাকুন এবং এরকম ভাবেই কখনো ইমার্জেন্সি বা কখনো প্রয়োজন পড়লে মানুষকে সুস্থ করে তুলুন। এটা একটা আপনারা সত্যি মহান কাজে রয়েছেন। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ। আজকে সময় দেওয়ার আ জন্য। আমি সবাইকেই বলি, যারা বলেন আমাকে যে ডাক্তারবাবু উম আবার কবে দেখা হবে? আমি বলছি ডাক্তারের সাথে দেখা তো হসপিটালে হয়। তো সেটা যত কম হয় ততই ভালো। না, আপনাদের প্রশ্ন নিয়ে কিন্তু আমার এমনি ডাক্তারবাবুর সাথে মাঝে মাঝে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আজকে আসার জন্য।